তাহলে দেখো, আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ বা উপাংশ। তো লম্ব অভিক্ষেপ বা উপাংশ জিনিসটা আসলে কি, এটা মূল বেসিক জিনিসটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। ধরো, এটা হচ্ছে মাটি বা ভূমি। এটা হচ্ছে ভূমি। ভূমির উপরে তুমি একটা লাঠি এভাবে সমান্তরালে একটি লাঠি রাখলা। একটা লাঠি ভূমির সমান্তরালে একটি লাঠি রাখলা, আর উপর থেকে যদি একটা টর্চ তুমি মারো, ধরো একটা টর্চ লাইট আমরা মারলাম, এখান থেকে আলোটা আসতেছে। তো এই লাঠিটার ভূমির উপর আমরা এই লাঠিটার ছায়াটা কোন বরাবর পাবো? এই বরাবর না? ঠিক এই বরাবর আমরা একটা ছায়া পাবো। তাহলে এটা ছিল আমাদের ভূমি। এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের লাঠিটা। এই লাঠিটা হচ্ছে এটা হচ্ছে লাঠি। আর টর্চটা মারার পরে এই লাঠিটার ছায়া আমরা ভূমির উপর পাবো। এই যে এই ছায়াটাকে বলা হয় তোমার কি লম্ব অভিক্ষেপ বা উপাংশ। তাহলে দেখো, লাঠিটার স্যার শোনা যাচ্ছে না। এই যে ভূমির উপর আমরা এই যে লাঠির যে ছায়াটা পাবো, এই ছায়াটাই হচ্ছে কি লম্ব অভিক্ষেপ বা উপাংশ। লম্ব অভিক্ষেপ বা উপাংশ। তাহলে দেখো, এই ছায়াটার দৈর্ঘ্যটা কিসের উপর ডিপেন্ড করতেছে? তোমার লাঠিটার দৈর্ঘ্য যত বেশি হবে, লাঠির দৈর্ঘ্য যত বেশি হবে, স্যার এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? স্যার অনেক আসতে স্যার। হাসিব শোনা যাচ্ছে কিনা? স্যার লুবাবা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ। খালি তোমার হয়তো নেটে একটু প্রবলেম হতে পারে। স্যার আমি লিভ দিয়ে আবার জয়েন দিচ্ছি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে এই লাঠিটার দৈর্ঘ্য যতটুকুন হবে, তার ছায়াটাও ততটুকুন হবে। তাহলে দৈর্ঘ্য, লাঠিটার দৈর্ঘ্য যদি আরো বেশি হয়, আমরা ভূমির উপর ছায়াটার দৈর্ঘ্যটা কি আরো বেশি পাবো না? তার মানে দেখো, এই ছায়াটা ডিপেন্ড করতেছে, মানে অভিক্ষেপটা ডিপেন্ড করতেছে তোমার এই যে আমাদের লাঠিটার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে একটা জিনিস। আচ্ছা, ভূমির দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে কিনা? ভূমিটা বড় হলে কি ছায়াটা বড় হবে? না স্যার। ভূমিটার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে ভূমি বড় হলে ছায়াটা বড় হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরেকটা কোন বিষয়টার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে লাঠিটাকে যদি তুমি সমান্তরালে না রেখে একটা অ্যাঙ্গেল করে রাখো, তখন কি ছায়াটার দৈর্ঘ্য কি আর আগের মতো থাকবে? না স্যার। তাহলে এই যে ভূমি, এই লাঠিটাকে আমরা এখন সমান্তরালে না রেখে, এরকম করে রাখলাম, একটা অ্যাঙ্গেল করে রাখলাম ভূমির সাথে। তাহলে এই লাঠিটাকে এরকম একটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে রাখলাম। তাহলে এই ভূমির সমান্তরালে যদি আমরা একটা রেখা টানি, তাহলে ভূমির সাথে সেটা এখন একটা ভূমির সমান্তরালে নাই, ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা তো আর তার দৈর্ঘ্যটা, এই ছায়ার দৈর্ঘ্যটা আর আগের মতো পাবো না, ছায়ার দৈর্ঘ্যটা কমে যাবে না? দেখো, ছায়ার স্যার কমে দৈর্ঘ্যটা যাবে। কমে যাবে। এই যে আমরা ছায়াটা পাবো এরকম করে, এটা হচ্ছে ভূমির সাথে যে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে থিটা। তাহলে ছায়াটার দৈর্ঘ্যটা আগের চাইতে কমে যাবে। তাহলে দেখো, একটা হচ্ছে লাঠির দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করতেছে, আর একটা হচ্ছে লাঠির দিকের উপরেও ডিপেন্ড করতেছে। তাহলে অভিক্ষেপটা মানে ছায়াটা লাঠির দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করতেছে, লাঠির দিকের উপরে ডিপেন্ড করতেছে। আরেকটা জিনিস দেখো, তুমি যদি ভূমিটাকে একটু অ্যাঙ্গেল করে অবস্থান করো, এই ভূমিটা, তাহলেও কি ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হবে না?
ভূমিটা যদি সমান্তরাল না থেকে যদি একটা অ্যাঙ্গেল করে অবস্থান করে তখনও ছায়ার একটা পরিবর্তন হবে। তার মানে দেখো, আমরা যদি এগুলোকে ভেক্টর দ্বারা প্রকাশ করি, মানে ভূমিকে একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি এবং লাঠিটাকে আরেকটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, ভূমিটা এই যে এই ভূমিটাকে যদি আমরা একটা ভেক্টর ধরো এ দ্বারা প্রকাশ করলাম, কারণ ভূমির দিকের উপর ডিপেন্ড করতেছে, তাহলে ভেক্টর মানে তো আমরা জানি কি, মানের সাথে সাথে কি আসবে, দিক আসবে। তাহলে যার দিক আছে সেটা হচ্ছে ভেক্টর। আর এই যে লাঠিটাকে আমরা আরেকটা ভেক্টর ধরো বি দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমাদের এখানে দুইটা ভেক্টর, ভেক্টর উপরে এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে এ একটা ভেক্টর আর এটা হচ্ছে বি আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখন দেখো, লম্ব অভিক্ষেপ বা উপাংশটা হচ্ছে আমরা কি বুঝলাম, এই যে তার যে ছায়াটা, এই ছায়াটাকে আমরা বলতেছি কি লম্ব অভিক্ষেপ বা উপাংশ। তাহলে এই লম্ব অভিক্ষেপ বা উপাংশের সূত্রটা কিরকম আমরা লিখতে পারি, তাহলে এরকম আমরা লিখতে পারি। দেখো, আমরা দুইটা ভেক্টর নিচ্ছি, দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে তোমার বি ভেক্টর। আর এই দুটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশটা বের করব। তাহলে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা উপাংশ, তাহলে লম্ব অভিক্ষেপ তার মানে বি থেকে এর উপর একটা লম্ব টেনে দাও, বি থেকে এর উপর একটা লম্ব টানো। তাহলে এই যে বি এর ছায়াটা কোনটা পাবো আমরা, এই অংশটা না, এটা হচ্ছে এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এর দিকে বি এর লম্ব অভিক্ষেপের সূত্রটা আমাদের দাঁড়াবে কি বলতো? তাহলে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এই অংশটা, এটা হচ্ছে কি আমাদের ভূমি না, এই যে ছায়াটা কি ভূমি না, ভূমি। আর এই যে বিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আমাদের বের করতে হবে, ভূমি দেওয়া আছে কি অতিভুজ না, তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার? স্যার কস। কসের। তাহলে cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কি, আপনার হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের মানটা আমরা নেব, বি ভেক্টরের মানকে আমরা মডুলাস দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, আমাদের ভূমিটা দাঁড়াচ্ছে কি, বি cos থিটা না, কস থিটা। জি বি স্যার। cos থিটা, ভূমিটা দাঁড়াচ্ছে বি cos থিটা। তাহলে এই যে দেখো, আমাদের এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এই যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপটা দাঁড়ালো কত, বি cos থিটা, বি cos থিটা। তাহলে এই যে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে, লেখো, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এ এর উপর কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ বা উপাংশ। অথবা এটাকে কি বলা হয়, উপাংশ বলা হয়। এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বা উপাংশ হলো বি cos থিটা। বি মানে হচ্ছে কেন, বি ভেক্টরের মানকে মডুলাস দ্বারা প্রকাশ করা হয়, বি cos থিটা। এই যে আমরা এই সূত্রটা পেলাম। আচ্ছা, এটা হচ্ছে এর উপর বি এর অভিক্ষেপ,
তদ্রূপ ভাবে তোমাকে যদি বলা হয় বি এর উপর এর অভিক্ষেপ কত, বি এর উপর এর অভিক্ষেপটা কত হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করবো বলতো? সেটা হচ্ছে এ থেকে আমরা বি এর উপর লম্ব টানবো, এ থেকে বি এর উপর একটা লম্ব টানা, তাহলে এই যে বি এর দিকে, বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ কোনটা হবে, এটা না, এই জায়গাটা। জি স্যার। তাহলে এ থেকে বি এর উপর, এই যে এই জায়গাটা হচ্ছে বি এর উপর এর ছায়া, এই জায়গাটা। আর এই জায়গাটা ছিল কি এর উপর বি ভেক্টরের ছায়াটা। এটা হবে তোমার কত হবে, এ cos থিটা না, ঠিক আগেরটার মতো। এটা হবে জি স্যার। এ cos থিটা, এ cos থিটা। তাহলে আমরা এই যে আরেকটা সূত্র, যদি তোমাকে বের করতে বলে বি ভেক্টরের উপর, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ বা উপাংশ, এটা হচ্ছে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ বা উপাংশের সূত্র হচ্ছে এ cos থিটা। আচ্ছা, গত ক্লাসে আমরা স্কেলার গুণন বা ডট গুণফলের যে সূত্রটা পেলাম সেটা কি ছিল মনে আছে? জি স্যার মনে আছে। হ্যাঁ, সেটা কি ছিল? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি ছিল, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু তারপর cos থিটা। cos থিটা। আচ্ছা, জি তাহলে স্যার। দেখো এখানে হচ্ছে কি এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বা উপাংশ হচ্ছে কি কি পেলাম, বি cos থিটা না? তাহলে আমরা এখান জি থেকে বি cos থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? বি cos থিটা ইকুয়াল এখান থেকে স্যার হচ্ছে A vector by modulus A ডট vector. a vector ডট dot b বি vector ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের a vector মান। মান মোট- তাহলে এই দেখো আমরা এটা সমান সমান আবার এই জিনিসটা এখানে লিখতে পারি। তাহলে তোমাকে যদি থিটা দেওয়া থাকে, ভেক্টর মান দেওয়া থাকে, তখন এই সূত্রটা ইউজ করবা লম্ব অভিক্ষেপ। আর যদি থিটাটা দেওয়া না থাকে তখন এই সূত্রটা ইউজ করে বের করতে পারবা, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আচ্ছা, আর এখানে কি লেখা যায়, এ cos থিটা ইকুয়াল, ঠিক এটা এখান থেকে এ cos থিটা নাও, তাহলে এ cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়, স্যার লেখা যায় স্যার a vector dot b vector এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই divided by b vector মান। বি ভেক্টরের মান। তাহলে আচ্ছা। এখানে আমরা এ cos থিটা ইকুয়াল টু আবার লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে এই সূত্রগুলো সব একটু লিখে দেন। হ্যাঁ লুবাবা, লেখা হয়েছে তোমার এগুলা? জি।
আমার হয়েছে। ঠিক আছে, তাহলে আমি একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা থেকে তোমরা আনসারটা বের করো তো। একটা ভেক্টর হলো a ভেক্টর ইকুয়াল 5i ডট প্লাস 6j ডট প্লাস 9k ডট, এবং b ভেক্টর ইকুয়াল 10i ডট প্লাস 8j ডট মাইনাস 8k ডট। এখন তোমাকে বের করতে হবে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ। বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে ম্যাথটা করো তো সবাই। আচ্ছা দেখো এখন এটা কিভাবে করবো। তাহলে বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ, দেখো আমাদের এই নিচের সূত্রটা বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, তাহলে সূত্র হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে প্রথমে আমরা এ ডট বিটা বের করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের সূত্রটা কি ছিল মনে আছে? গত ক্লাসে জি আমরা স্যার। পেয়েছিলাম এটা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি এ ওয়াই ওয়াই বি ওয়াই প্লাস প্লাস এজেড বিজেড। বিজেড। তাহলে এক্স বি এক্স মানে এখানে কত? এটা না, এক্স মানে 5, জি স্যার। বি এক্স মানে হচ্ছে 10। 10। তাহলে 5.50 প্লাস এটা হচ্ছে 48, আর হচ্ছে এটা হচ্ছে কত, প্লাসে মাইনাসে মাইনাস। স্যার আমি একটা ভুল করে ফেলছিলাম, আমি যোগ করে ফেলেছি আর কি। হ্যাঁ, এখানে এগুলো খেয়াল এই যে রাখতে স্যার হবে এখান কিন্তু। থেকে ভুল করেছি। প্লাসে মাইনাসে মাইনাস 8 নং কত? 54, এই 72। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে কত আসছে এটা। স্যার 26। 26। হ্যাঁ, বসাও। এরপরে বি ভেক্টর মানটা বের করে বলো। স্যার আছে বি ভেক্টর মান 10 এসছে আমার। হ্যাঁ, এখানে বসাই দাও। তাহলে স্যার এটা আসলে তোমার কত, 26।
জি স্যার। আর বি ভেক্টরের মানের সূত্রটা কি ছিল? বি ভেক্টরের মান সহগ গুণার স্কয়ারের রুট। তাহলে সহগ গুণার এখানে কত 10 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস মাইনাস 8 স্কয়ার, ঠিক কি না? মাইনাস 8 স্কয়ার। তাহলে বি ভেক্টরের মান আসলো কত? দেখো তো এখানে বি ভেক্টরের মান আসলো 15.09 বা 15.1। ঠিক আছে আসিফ? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের আসলো কত 26, বি ভেক্টরের মান হচ্ছে 15.1। তাহলে দেখো তো কত আসে? 1.72 1.72। 1.72। তাহলে এইভাবে করে আমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করব লম্ব অভিক্ষেপ বা উপাংশে। আচ্ছা তোমরা এবার উল্টাটা করো তো, এ এর উপর বি এর অভিক্ষেপটা বের করো। এর উপর বি এর অভিক্ষেপটা বের করো। হ্যাঁ কত আসছে? 2.18। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বা উপাংশের সূত্র হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। কেমন?